বিকজ এখান থেকে কিন্তু চার্জ কোথাও বের হয়ে যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু তার চার্জ গুলা দুইটা ভাগে ডিভাইড হয়ে গেল, এই পাশে নেগেটিভ চার্জ গুলা আর এই পাশে পজিটিভ চার্জ গুলা। এই প্রসেসটার সাথে এই প্রসেসটার মেইন ডিফারেন্স কোথায়? এটা হচ্ছে টোটালি ইন কন্টাক্ট, হ্যাঁ, কাছাকাছি নিতে হবে, কাছাকাছি মানে কি একদম কন্টাক্টে আনতে হবে, আর এটা কিন্তু কন্টাক্ট টাচ লাগবে না। সো এই প্রসেসটাকে বলা হচ্ছে ইন্ডাকশন। এখন আর এটা হচ্ছে মেকানিজমের পার্থক্য, আর ইফেক্টে কি পার্থক্য দেখা যাচ্ছে? এটা হচ্ছে আলটিমেটলি একটা অবজেক্ট পুরোপুরি পজিটিভ, একটা পুরোপুরি নেগেটিভ হয়ে যাচ্ছে, আর আরেকটা এখানে হচ্ছে যেটা হচ্ছে এটা জাস্ট কিছু মানে একটা দুইটা ভাগে পজিটিভ আর নেগেটিভ চার্জ গুলো ভাগ হয়ে যাচ্ছে, ইন টোটাল অবজেক্টটা আগের মতো নিউট্রালি থাকে। তো এইখানে যখন আমি সিল্ক ক্লথটাকে সরাই নিব, তখনও কিন্তু এ পজিটিভই থেকে যাবে, এ নেগেটিভ হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে একটা পার্মানেন্ট প্রসেস। আর এখানে যখন এই পজিটিভলি চার্জ জিনিসটাকে সরাই নিব, তখন কিন্তু এ আবার আগের মতো হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে একটা কিছুক্ষণের জন্য টেম্পোরারি প্রসেস। তো এই দুইটা জিনিস কি আমাদের কাছে ক্লিয়ার? ভাই ইংলিশ টার্মটা কি জানি বলছিল? ইলেকট্রিফিকেশন। আমি লিখে দিই দাঁড়াও এটা। স্থায়ী প্রক্রিয়া আর অস্থায়ী প্রক্রিয়া মানে? মানে হচ্ছে এখানে এটা যখন আমি সরায় নিলাম এটাকে আর এটাকে, অনেকক্ষণ পরেও কিন্তু এ নেগেটিভলি চার্জই থাকবে, এ পজিটিভ চার্জই থাকবে, এদের কোনো চেঞ্জ হবে না। কিন্তু এই কেসে আমি যখন এই পজিটিভ চার্জটাকে সরাই নিব, কিছুক্ষণের মধ্যেই এ আবার নরমাল আগের মতো হয়ে যাবে। আচ্ছা, এটা অবশ্য সব বইতে নাই। আমি তোমরা কি তপন স্যারের বই ফলো করো নাকি আমির স্যার? তপন, আমি, ঠিক আছে, এক বই এক এক রকম, ঠিক আছে, মোটামুটি মেইন জিনিসগুলো সবগুলোতেই সেম। আচ্ছা, এখন আমরা কনজারভেশন অফ এনার্জির মতো, তোমাদের কলেজে কি এটাই রেকমেন্ড করে নাকি যে যেটা ইচ্ছা ওইটা? ও আচ্ছা, সো এখন আমরা দেখতেছি কনজারভেশন অফ চার্জ। তো চার্জের কনজারভেশন ও এনার্জির মতোই, এনার্জিকে যেমন ক্রিয়েট করা যায় না, ডিস্ট্রয় করা যায় না, ব্লা ব্লা, চার্জের কেসেও সেম, চার্জকেও ক্রিয়েট করা যায় না ও ডিস্ট্রয় করা যায় না, শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়। যদি কেউ নেগেটিভ চার্জ গেইন করে, তার মানে সে, সরি, কেউ যদি ইলেকট্রন গেইন করে তার মানে তার নেগেটিভ চার্জ হবে, কেউ যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তার পজিটিভ চার্জ হবে, দ্যাটস ইট। কিন্তু টোটাল ইলেকট্রনের সংখ্যা কোনো পরিবর্তন হয় না। এখানে কিছু কেস দেখাইছে আর কি, যে আলটিমেটলি এর দুইটা পজিটিভ চার্জ দুইটা নেগেটিভ চার্জ, তো যখন তারা কানেক্টেড হয়, একজনের দুইজনের চার্জই পরিবর্তন হয় কিন্তু চার্জের যোগফল কোনো পরিবর্তন হয় না, সর্ট অফ কনজারভেশন অফ মোমেন্টাম আমরা যেটা দেখি আর কি। খুবই সিম্পল জিনিস, সেগুলো পরীক্ষাতে আসে না। মেইন ব্যাপারটা কি বুঝতে পারছো সবাই? কনজারভেশন অফ চার্জ বলতে কি বোঝানো হচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, এবার এই জিনিসটা বেশ ভালো, কোয়ান্টাইজেশন অফ চার্জ, এই টপিকটার নাম হচ্ছে, এটা থেকে একটা 2 মার্কের কোশ্চেন আসছিল ঢাকা বোর্ডে মোস্ট প্রবাবলি, কোয়ান্টাইজেশন অফ চার্জ। এটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যায়। সাপোজ তোমার কাছে আপেল আছে, ইনফিনিট নাম্বার অফ আপেল আছে, প্রতিটা আপেলের দাম হচ্ছে 3 টাকা। আসলে আপেলের দাম কত হয় আমার কোনো আইডিয়া নাই, দাম মনে হয় বেশি কম বলে ফেললাম। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় তুমি কোনো আপেল কাটতে পারবা না, কোনো আপেল ভাগ করতে পারবা না, হ্যাঁ, এবং তুমি এক্সাক্ট অ্যামাউন্টটা পে করো,
তাহলে তুমি কতটুকু পে করতে, তুমি যত টাকাই দোকানদারকে দাও সেটা কত হবে, ইদার 12 টাকা, 15 টাকা, 18 টাকা, তিনের যে কোনো একটা গুণিতক হবে, তাই না? 14 টাকা কি কখনো তোমার বিল আসার পসিবিলিটি আছে যদি তুমি শুধু আপেল কিনো? না ভাইয়া। নাই। এটাই হচ্ছে সহজ কথায় কোয়ান্টাইজেশন অফ চার্জ। সো আমি জানি যে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, এর ভ্যালু আমরা মুখস্থ আমাদের সবার 1.6 10⁻⁹। তার মানে চার্জের ইউনিট তো আসলে ইলেকট্রনই আদান প্রদান দিয়েই তো চার্জ হয়। তার মানে একটা অবজেক্টে যে কোনো একটা সাবস্টেন্সে চার্জের পরিমাণ কি হইতে পারে, 1 ইন্টু ই হইতে পারে, 2 ইন্টু ই হইতে পারে, 3 ইন্টু ই হইতে পারে, বা এন ই হইতে পারে। এটা কি কখনো 7.5 ই হওয়া পসিবল, বা কোনো ফ্র্যাকশন ইন্টু ই হওয়া পসিবল? না ভাইয়া। সো এটাই, দ্যাটস ইট। তার মানে আধানের কোয়ান্টাইজেশন বলতে বোঝায় যে এই কোন একটা অবজেক্টে চার্জের পরিমাণ যদি কিউ হয়, কিউ ইকুয়াল টু অবশ্যই এন ই হবে, যেখানে এন হচ্ছে একটা ইন্টিজার, -3, -2, 0, 1, 2, এরকম কোন জায়গাটা ইন্টিজার হবে, দ্যাটস ইট। তো যখন তোমাকে বলবে যে নিচের হুইচ অফ দ্য ফলোইং চার্জ ইজ পসিবল, তখন তুমি কি দেখবা, যে ওই চার্জের ভ্যালু কিউ ধরে নিবা, এন্ড সেটাকে এন ই ফর্মে এক্সপ্রেস করা যায় কিনা, এবং এক্সপ্রেস করলে এন এর ভ্যালুটা ইন্টিজার হয় কিনা। যদি এন এর ভ্যালু ইন্টিজার হয় তার মানে এই চার্জটা পসিবল, যদি এন এর ভ্যালু ইন্টিজার না হয় তাহলে এই চার্জটা পসিবল না। আচ্ছা, সো এখানে দেখো নিচের কোন চার্জটি অর্জন করা সম্ভব, এটা কি পসিবল? প্রথমটা বুঝিনি, হ্যাঁ বলছো নাকি না? হ্যাঁ হ্যাঁ, জি আচ্ছা ভাইয়া এরপর সম্ভব। ওকে, সেকেন্ডটা পসিবল এটা, না এটা, না না ভাইয়া, এটা possible। এটা, ভাই এটা কি ই এর ভ্যালুর উপর ডিপেন্ড করে না? ই এর ভ্যালু তো আমরা মুখস্থই, আমাদের ই এর ভ্যালু তো আমাদের সবার মুখস্থ, তাই না? 1.6 10⁻⁹। So, এরকম যখন সিনারিও আসবে আমি কি ধরবো, এটার ভ্যালু ধরে নিব কিউ, আর ই এর ভ্যালু আমার মুখস্থ, এখান থেকে আমি এন এর মানটা বের করব। যদি দেখি এন এর মান ইন্টিজার তাহলে বলবো এটা পসিবল, আদারওয়াইজ না। এটা কি বুঝছো সবাই? আচ্ছা, তাহলে এখানে এন এর ভ্যালু কত আসে দেখো তো। সিক্স আছে। ওকে, যেহেতু ইন্টিজার নাম্বার তার মানে এটা পসিবল। আচ্ছা, এই কোয়ান্টাইজেশন, আচ্ছা কে নাই, রাওয়াত নাই, কোয়ান্টাইজেশন অফ চার্জ কি ক্লিয়ার? মাহিন, বজরুল, তাহমিদ, তাসিন? জি ভাইয়া। জি ভাই আচ্ছা, রাওয়াত কতক্ষণ আগে গেল? ও আচ্ছা, ঠিক আছে। মানে আসবে বলতে কি আজকে ক্লাসে আসবে এবার নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এরপর আমরা আসতেছি হচ্ছে কুলাম ফোর্স। এটা তো আমরা পিচ্চিকাল থেকে জানি, একটা পজিটিভ একটা নেগেটিভ হলো অ্যাট্রাক্ট, পজিটিভ পজিটিভ রিপালশন, নেগেটিভ নেগেটিভ রিপালশন, এবং এই ফর্মুলা তো আগে থেকে তোমরা জানো, তাই না? আচ্ছা, এন্ড এটার এই দুইটা ভ্যালু কি তোমাদের মুখস্থ আছে? দেখো তো, মুখস্থ না থাকলে একটু লিখে রাখো, মুখস্থ করতে হবে। হ্যাঁ এপসাইলন নট এর ভ্যালুটা কি থাকে? হ্যাঁ, এপসিলন নট ভ্যালু লাগবে।
বিকজ মাঝে এটা এপসিলনের ভ্যালু ইউজুয়ালি পরীক্ষায় দেওয়া থাকে না। আচ্ছা, এরপরে আমরা তাহলে এটার ভ্যালুটা মুখস্থ রেখে 8.854 10 টু দি পাওয়ার -12 আর এপসাইলন একটা মুখস্থ রাখলে কিন্তু আরেকটা মুখস্থ না রাখলেও চলবে, বুঝছো? বিকজ সি এর মধ্যেই তো এপসাইলন নটটা আছে, একটা মুখস্থ রাখলে আরেকটা মুখস্থ না রাখলেও তুমি বের করতে পারবা, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা দরকার নাই। আচ্ছা, হ্যাঁ এপসাইলন নটের ভ্যালুটা কি আবার দেখো। জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা আমরা যে এপসাইলন নটের ভ্যালু বলতেছি, এটাকে কিন্তু চিন্তা করে দেখো, এপসাইলন নট বলতেছি, তার মানে এটা কিন্তু শুধুমাত্র বায়ু মাধ্যমে অথবা শূন্য মাধ্যমে এপসাইলনের ভ্যালু। ইউজুয়ালি এপসাইলন তো এপসাইলন, যখন শূন্য মাধ্যমে আমরা এপসাইলনের ভ্যালু বলতেছি সেটাকে আমরা বলতেছি এপসাইলন নট। আচ্ছা, এখন এই এপসাইলনের ভ্যালু তো আসলে সবসময় এপসাইলন নট থাকবে না, শুধুমাত্র বাতাসের মধ্যে এপসাইলন নট, অন্যান্য মিডিয়ামে তো এপসাইলনের অন্যান্য ভ্যালু থাকবে। তো সেই ভ্যালুগুলা বের করার জন্য আমাদের কোন একটা টার্ম শেখা লাগবে, যেটা হচ্ছে কে। কে কি বোঝানো হচ্ছে? কোন একটা, আচ্ছা, এপসাইলনের ইয়েটা হচ্ছে পারমিটিভিটি। এটা কিন্তু পারমিবিলিটির সাথে গোলায় ফেলা যাবে না, এটা হচ্ছে পারমিটিভিটি। আর মিউ হচ্ছে পারমিবিলিটি। মিউ এর খুব একটা ইউজ তোমরা দেখবা না ইন্টারে, বিকজ মিউ হচ্ছে আসলে ম্যাগনেটিজমের সাথে রিলেটিভিজমের যে দুইটা চ্যাপ্টার ছিল তোমাদের 4 আর 5, সেগুলো সিলেবাস থেকে বাদ দিয়ে দিছে। সো তোমরা এপসাইলনই বেশি দেখবা, এবং এপসাইলন হচ্ছে পারমিটিভিটি। কি ব্যাপার, রাওয়াত একবার বারবার জয়েন করতেছে। রাওয়াতকে দুটো ডিভাইস দিয়ে জয়েন করতেছো? একটাই রিভার দেখাচ্ছে, একটাই রিভার দেখাচ্ছে। রাওয়াত কি কথা শুনতে পাচ্ছ ভাই ক্লিয়ারলি? জি ভাই, এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ মানে ক্লিয়ারলি শুনছিলাম না। বুঝছো নাকি? হ্যাঁ ভাইয়া। সো এপসাইলন হচ্ছে পারমিটিভিটি, আপাতত মিউ আমাদের মনে রাখার দরকার নাই। এক মিডিয়ামের পারমিটিভিটির ব্র্যাকেট, এখানে দুটো एग्जांपल দিছে দেখো। শূন্য স্থানে মানে এয়ার মিডিয়াম বা ফ্রি স্পেসে পারমিটিভিটি হচ্ছে 8.4, আর পানির মধ্যে, এটা কিন্তু মুখস্থ রাখা লাগবে না, হ্যাঁ, জাস্ট এমনি एग्जांपल হিসেবে দিছে। ওয়াটারের পারমিটিভিটি হচ্ছে 7.08। তো তার জন্য ওয়াটারের, এটাকে বলা হয় ডাই ইলেকট্রিক, ডাই কনস্ট্যান্টকে হচ্ছে কে দিয়ে ডিনোট হয়, হ্যাঁ। তো ওয়াটার ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট কেডব্লিউ ইকুয়াল টু কত হবে? পারমিটিভিটি অফ ওয়াটার ডিভাইডেড বাই or free space. তার মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইকুয়াল টু কি হচ্ছে? কোন একটা মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে ওই পারমিটিভিটি ডিভাইডেড বাই ফ্রি স্পেসের পারমিটিভিটি। এটা কি সবার কাছে ক্লিয়ার নাকি আরেকবার বলবো? কোন একটা মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইকুয়াল টু হচ্ছে ওই মিডিয়ামের পারমিটিভিটি ডিভাইডেড বাই ফ্রি স্পেসের পারমিটিভিটি। সো আমি যখন ওয়াটারের পারমিটিভিটি বলতেছি তখন কেডব্লিউ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তখন কেডব্লিউ লিখতেছি, উপরে থাকবে কি ওয়াটারের পারমিটিভিটি, নিচে থাকবে কি ফ্রি স্পেসের পারমিটিভিটি, তার মানে এইটা ডিভাইডেড বাই এটা। কে এটা দিয়ে কি বোঝাচ্ছে?
কে হচ্ছে ভাইয়া ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। পারমিটিভিটি মানে কি? ছিলাম না সে সময়। পারমিটিভিটি মানে বলতে হচ্ছে ইউজুয়ালি এটা বোঝায় একটা মিডিয়াম তার বাংলা টার্মটা বলা হয় ভেদনযোগ্যতা। তার মানে হচ্ছে একটা যেই মিডিয়ামে হ্যাঁ এখানে দেখাচ্ছি সি ইকুয়াল টু মানে ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। তার মানে এপসাইলনের ভ্যালু যত বেশি ওই মিডিয়ামে ফোর্সটা তত কম। তার মানে একটা মিডিয়াম কতটুকু ব্লক করতেছে, সহজ কথায় এটা আসলে এক্সাক্ট ডেফিনিশন না, তবে এভাবে বলা যায় কোন একটা মিডিয়াম কতটুকু ব্লক করতেছে ইলেকট্রিক অ্যাট্রাকশনকে, সেটাকে আমরা বলতে পারি পারমিটিভিটি। চিন্তা করে দেখো, আমরা জানি কিউ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার। তার মানে কি এপসাইলনের ভ্যালু যত বেশি হবে ফোর্সটা তত কম হবে না সেম চার্জের মধ্যে? কি বোঝা যাচ্ছে? তার মানে চিন্তা করে দেখো, অবশ্যই বাতাসের মধ্যে দুইটা চার্জকে রাখলে তাদের অ্যাট্রাকশনটা সবচেয়ে বেশি হয়, আর পানির মধ্যে সেম দুইটা চার্জকে সেম ডিস্টেন্সে রাখলে তাদের অ্যাট্রাকশনটা অনেক কম হয়। কেন অ্যাট্রাকশনটা কম হচ্ছে? বিকজ পানির পারমিটিভিটির ভ্যালুটা অনেক বেশি। আচ্ছা, এখন আসি তাহলে কি কি আসলো kx ইকুয়াল টু, তাহলে আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, যে কোনো একটা মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইকুয়াল টু হচ্ছে ওই মিডিয়ামের পারমিটিভিটি, এখানে যদি ওয়াটার দেই তাহলে এখানে ওয়াটার, আর ডিভাইডেড বাই এয়ার এর পারমিটিভিটি। আমরা এয়ার এর পারমিটিভিটিটা মুখস্থ রাখবো 8.854 10 টু দি পাওয়ার -12। ওকে, এবার এই ম্যাথটা তোমরা এবার করার চেষ্টা করবা। আচ্ছা হ্যাঁ, এই ম্যাথটা করার চেষ্টা করো, আনসারটা আসলে আমাকে বলো। এখানে একটা কথা, আমরা যখন Q1 ইনটু Q2 করি, হ্যাঁ, তখন কিন্তু এই সাইনটা কনসিডার করার দরকার নেই, জাস্ট 5 ইনটু 7 দিলেই হবে। লাস্টে তো বলে দিবা যে অ্যাট্রাকশন ফোর্স, এই যেখানে প্লাস থাকুক বা মাইনাস থাকুক সেটা আমাদের কনসিডার করার দরকার নাই, আমরা জাস্ট এমনি 5 ইনটু 7 লিখবো এবং লাস্টে বলে দেবো এটা তো অ্যাট্রাকশন ফোর্স, যেহেতু দুইটা অপোজিট চার্জ। ঠিক আছে। তড়িৎ মধ্যমাঙ্ক মানে